হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি প্রতিভা কর্মকার আবার আমি এসে গেলাম তোমাদের সামনে ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের বাংলা বিষয় নিয়ে। আমি এর আগের দিন তোমাদের সাহিত্য সংকলন যে বইটা রয়েছে, আমাদের যে সিলেবাসটা রয়েছে, সেই সাহিত্য সংকলনের সিলেবাসটা কিন্তু আমি শেষ করেছি। আমি সেদিনই বলেছিলাম তোমাদেরকে যে এর পরের দিন আমি তোমাদের সাথে ভাষা বিষয় নিয়ে আলোচনা করব। আজ আমি তোমাদের সেই ভাষা নিয়ে আলোচনা করতে এসেছি। আসলে ভাষা বিষয়ে তোমাদের 3টে অধ্যায় রয়েছে। এক হলো ভাষা বিজ্ঞান ও তার শাখা প্রশাখা, আরেকটা হচ্ছে ধ্বনিতত্ত্ব, তার সাথে রয়েছে শব্দার্থ তত্ত্ব। এই 3টে অধ্যায় রয়েছে। আজ আমি তোমাদেরকে এই ভাষা বিজ্ঞান ও তার শাখা প্রশাখা নিয়ে একটু আলোচনা করে নিতে চাই। প্রথমেই বলি, এই ভাষা বিষয়টার উপরে তোমাদের কিন্তু মোট 10 নম্বর রয়েছে। মোটেই কিন্তু খুব কম না। 40 নম্বরের মধ্যে 10 নম্বর মানে অনেকটা নয়। কিন্তু আমি দেখেছি, আমি যখন ক্লাস নিতাম তো তখন মানে বাচ্চাদেরকে মানে ক্লাস 12-এ আমি ক্লাস যখন স্কুলে নিতাম তখন আমি দেখতাম ভাষা বিষয়ে কারোর বিশেষ আগ্রহ মানে প্রচুর একটা ভীতি কাজ করতো। তো আমি সেই ভীতিটাকে দূর করেছি তাদের, এবং তারা পরে সত্যি সত্যি ভাষা বিষয়ে আগ্রহী হয়েছে। আমি আজকে এসছি তোমাদের কাছে সেই ভাষা বিষয়ে ভীতিটা কাটানোর জন্য। দেখো, আমি পারলে কিন্তু তোমাদেরকে এই মুহূর্তে বললাম যে তোমাদেরকে কিছু জানতে হবে না, আমি তোমাদেরকে নোটস দিয়ে দিচ্ছি বা কোশ্চেন আনসার দিয়ে দিচ্ছি, তোমরা খালি মুখস্থ করো। হ্যাঁ জানি তোমরা মুখস্থ করে নেবে, টাইমটা অনেক রয়েছে, তোমরা মুখস্থ করতে হবে। কিন্তু যদি তুমি বিষয়টার মধ্যে একটু ভেতরে যাও তাহলে কিন্তু এই বিষয়টা রসাস্বাদন করতে পারবে, এবং তখন তোমাদেরকে আর আলাদা করে মুখস্থ করতে হবে না জিনিসটা। আমি চাই আমার ছাত্রছাত্রীরা যারা আমার এই ভিডিও দেখছে তারা অন্তত এই বিষয়টার মধ্যে একটু যাও। আমার সাথে সাথে তোমরাও আসো বিষয়টা বোঝার জন্য, এবং দেখো ভালো লাগে কিনা, এবং বুঝতে বুঝতে দেখবে আমরা কিন্তু ভাষা সম্বন্ধে বেশ কিছু কোশ্চেন তৈরি করে আনসার তৈরি করে নিতে পারবো। তাহলে ভাষা বিজ্ঞান কি? ভাষা বিজ্ঞান মানে হলো ভাষার বিজ্ঞান। ভাষা বিজ্ঞান তাহলে কাকে বলে? ওই একইভাবে আমরা বলতে পারি ভাষার যে বিজ্ঞানসম্মত আলোচনা তাকেই ভাষা বিজ্ঞান বলছে। এবারে তোমাদের মনে হবে ভাষার আবার কি বিজ্ঞানসম্মত আলোচনা? আসলে তোমরা তো এর আগে এরকম ধরনের ব্যাকরণ বলতে তোমরা মনে করো অন্যান্য জিনিস, কারক বিভক্তি, শব্দ, পদ, অমুক তমুক, সন্ধি বিধি, এরকম বিভিন্ন জিনিসগুলো পড়ো, কিন্তু ভাষা ব্যাপারটা নিয়ে কিন্তু তোমরা এতদিন কিছু পড়ো, তাই একটু খটোমটো লাগবে। কিন্তু দেখো আসো আমরা একটু বুঝি। আমরা কিন্তু দেখো রসায়ন বিজ্ঞান পড়েছি, আমরা পদার্থ বিজ্ঞান জানি, গণিত বিজ্ঞান জানি, জীববিজ্ঞান জানি, প্রাকৃতিক বিজ্ঞান জানি তো। তাহলে রসায়ন বিজ্ঞান কাকে বুঝি? অর্থাৎ রসায়ন বিষয়ে যে বিজ্ঞানসম্মত আলোচনা তাই হলো রসায়ন বিজ্ঞান। পদার্থ নিয়ে যে বিজ্ঞানসম্মত আলোচনা তাই হলো পদার্থ বিজ্ঞান। গণিত নিয়ে যেমন বিজ্ঞানসম্মত আলোচনা তেমনি গণিত বিজ্ঞান। এরকম বিজ্ঞানের বিভিন্ন যে বিষয়গুলো রয়েছে সেই নিয়ে যা যা আলোচনা হচ্ছে সেইটা বিজ্ঞানসম্মত আলোচনা যাওয়া হবে সেটাই হবে নয় রসায়ন বিজ্ঞান, নয় গণিত বিজ্ঞান, নয় জীববিজ্ঞান, নয় পদার্থ বিজ্ঞান, নয় প্রাকৃতিক বিজ্ঞান। এই হবে ভাষারও ঠিক তাই। আসলে প্রথম যখন মানুষ পৃথিবীতে আসলো বিশাল অনেক অনেক হাজার হাজার বছর আগে, তো সেই সময় মানুষের ভাষা কি ছিল? মুখের ভাষা। সেই সময় মানুষের ভাষা ছিল মুখের ভাষা।
তখন কিন্তু লিখিত ভাষা কিন্তু ছিল না, মুখের ভাষাটাই তাদের যোগাযোগের মানে কথোপকথনের মাধ্যম ছিল। তো সেই সময় থেকে বর্তমান দিন এই আধুনিক যুগ পর্যন্ত ভাষার বিবর্তন এসছে, বিভিন্ন রকম বিবর্তন এসছে। সেই সময় ভাষা কি ছিল, তারপরে আস্তে 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 তার ভাষার মধ্যে দিয়ে কি পরিবর্তন আসলো, কি বিবর্তন আসলো, আস্তে 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 ভাষা কিভাবে আধুনিক যুগে এলো, এই যে বিজ্ঞানসম্মত আলোচনা বা পর্যালোচনা, সেটাই আমরা এই ভাষা বিজ্ঞানে দেখতে পাবো। তোমাদের কিন্তু মনে করতে হবে ভাষা বিজ্ঞানের মূল বিষয় হলো কিন্তু মুখের ভাষা, লিখিত ভাষা কিন্তু নয়। সারা পৃথিবী জুড়ে সেই আদিম যুগে মানুষের মুখের ভাষা ছিল আসল কথোপকথনের ভাষা বা মাধ্যম। লিখিত ভাষা এসেছে তার প্রায় 5 থেকে 7 হাজার বছর পরে। তো এই ভাষা বিজ্ঞানীরা ভাষা নিয়ে সেই আদিম যুগ থেকে আজ পর্যন্ত যে বিজ্ঞানসম্মত পর্যালোচনা করছে, সেটাই আমরা ভাষা বিজ্ঞানে দেখতে পাই। হলো, বোঝা গেল? এবারে সে ভাষা বিজ্ঞানের বিভিন্ন ধাপ। বিজ্ঞানের কাজ হলো এগিয়ে চলা বা গতিশীলতা। আমরা নিশ্চয়ই বলতে পারি 500 বছর আগে বিজ্ঞান যে জায়গাটা দাঁড়িয়েছিল, আজকের দিনে বিজ্ঞান আরো এগিয়ে গেছে, বলতে পারি তো? ঠিক অন্যান্য বিজ্ঞানের মতন ভাষা বিজ্ঞানও একইভাবে তার গতির সাথে এগিয়ে চলেছে। ভাষা বিজ্ঞানেরও গতি হলো বিশেষ থেকে সাধারণের দিকে যাওয়া, সাধারণীকৃত। আমরা কিন্তু এই জায়গাটা করে আসিনি। আমি কি বললাম? ভাষাও গতিশীল, ভাষার এই গতি কিভাবে হচ্ছে না, বিশেষ থেকে সাধারণীকৃত এই পর্যায়ে পৌঁছাচ্ছে। এই বিশেষ থেকে সাধারণ এই পর্যায়ে পৌঁছাতে গিয়ে তাকে কতগুলো ধাপ পেরোতে হচ্ছে, ধাপগুলো কি? অর্থাৎ যখন সে কোনো একটা বিষয় নিয়ে, ভাষারই কোনো একটা বিষয় নিয়ে সে যখন বৈজ্ঞানিক পর্যালোচনা করবে ভাষা বিজ্ঞানীরা, তখন তাদের প্রথম কাজই হলো তথ্য সংগ্রহ। 1 নম্বর কাজ হলো কি? তথ্য সংগ্রহ। ঠিক আছে, 1 নম্বর। 2 নম্বর হলো নথিভুক্তকরণ। অর্থাৎ রেকর্ডিং। তথ্য সংগ্রহ মানে ডাটা কালেকশন। দ্বিতীয় হলো নথিভুক্তিকরণ। হলো, নথিভুক্তিকরণের পর যে স্টেজটা আসছে সেটা হলো গিয়ে আমরা পাচ্ছি যে, অর্থাৎ নথিভুক্তিকরণের পরে, অর্থাৎ তারপরে যে তথ্যগুলো সে সংগ্রহ করেছে সেই নিয়ে হলো বিশ্লেষণ। তাহলে এটা হলো কি? 3 নম্বর হলো বিশ্লেষণ। হলো, এবার তোমাদেরকে আমি বোঝাচ্ছি, দেখো। তাহলে কি ভাষা বিজ্ঞানী কোনো একটা ভাষার কোনো একটা বিষয় নিয়ে প্রথমে সে তথ্য সংগ্রহ করলো, সেই তথ্যগুলো অর্থাৎ ডাটা কালেকশন করে সেগুলোকে নথিভুক্তকরণ করলো, অর্থাৎ রেকর্ডিং করলো। রেকর্ডিং করার পর তারপরে সে সেই তথ্যগুলোকে সে বিশ্লেষণ করলো। এই বিশ্লেষণ করার পর যদি দেখা যায় একই কারণে যদি একই ফল পাওয়া যাচ্ছে, তাহলে সেটা হয়ে যাবে কি? সাধারণীকৃত। আমি সহজভাবে তোমাদেরকে বোঝাচ্ছি, দেখো। মনে করো আমি ক্লাসে
এই ভাষা সংক্রান্ত বিষয়ে মনে করো কোনো একটা বিষয়ে আমি একটা ক্লাস নিচ্ছি, আমি কিছুটা পড়ালাম, পড়ানোর পর আমি বাচ্চারা কতটা বুঝতে পারলো বিষয়টা সেটা নিয়ে আমি সেকেন্ড বেঞ্চের একটা বাচ্চাকে জিজ্ঞাসা করলাম, ও বিষয়টা সম্বন্ধে কিছু বলতে পারলো। বলো, আমি আরেকটা বাচ্চাকে জিজ্ঞেস করলাম, সেও বলতে পারলো। আরেকটা বাচ্চাকে জিজ্ঞেস করলাম, সে হয়তো বললো, সে বললো। আরেকটা বাচ্চাকে জিজ্ঞেস করলাম, এরকম করে দেখা গেল বেশিরভাগ বাচ্চাই বলা যেতে পারে মনোযোগী হয়নি, বিষয়টাতে সে মনোযোগী হয়। তাহলে দেখো, তথ্য সংগ্রহ, নথিভুক্তিকরণ এবং বিশ্লেষণ, বিশ্লেষণ করে কি বিষয় আসলো, অর্থাৎ বিশেষ থেকে আমরা আসলাম কোথায়, সাধারণ। কিন্তু অর্থাৎ ক্লাসের বাচ্চারা এ বিষয়ে অমনোযোগী ছিল, এটাই হলো সাধারণ বিষয়। বুঝতে পারলে ব্যাপারটা? আমি তোমাদেরকে এর মধ্যে বলেছি যে ভাষা বিজ্ঞানের মূল বিষয় হলো মানুষের মুখের ভাষা। এই যে মানুষের মুখের ভাষা, সেটা কেবলমাত্র কিছু মানুষের না বা নির্দিষ্ট কিছু দেশের না, সারা পৃথিবী জুড়ে যে এত ভাষা রয়েছে, এই যে এতগুলো ভাষার প্রকৃতি, ভাষার গঠন, ভাষার স্বরূপ, এই সব কিছু নিয়ে ভাষা বিজ্ঞানীরা কি করছে, তাদের বিজ্ঞানসম্মত আলোচনা বলো বা পর্যালোচনা করছে। তো ভাষা বিজ্ঞান নিয়ে এই যে আলোচনা, এই আলোচনা প্রসঙ্গে স্বাভাবিকভাবে আমরা বলতে পারি ভাষাটা কাদের, মানুষেরই তো। তাহলে এই ভাষা যদি মানুষের হয়, তাহলে ভাষা বিজ্ঞানের সাথে মানুষ সমাজের একটা সম্পর্ক থাকবে, মানুষের স্নায়ুতন্ত্রের একটা সম্পর্ক থাকবে, মানুষের মনের একটা সম্পর্ক থাকবে, নৃতত্ত্বের সম্পর্ক থাকবে, কম্পিউটারের সম্পর্ক থাকবে। আচ্ছা, এবার আসি আমরা ভাষা বিজ্ঞানের বিভিন্ন শাখা। ভাষা বিজ্ঞানের আলোচনার ক্ষেত্রে বহুল প্রচলিত যে তিনটে শাখা, সেটা হলো 1 নম্বর ঐতিহাসিক, ভাষা বিজ্ঞান, এখানে আমি আগে লিখে দিই, এইগুলো আমি মুছে দিলাম। ভাষা বিজ্ঞানের বিভিন্ন শাখা, বিভিন্ন শাখা, অর্থাৎ বলা যেতে পারে বহুল প্রচলিত, অনেক বেশি যেটা নিয়ে আলোচনা হচ্ছে, সেটা হলো 1 হলো ঐতিহাসিক ভাষা বিজ্ঞান, 2 হলো ঐতিহাসিক ভাষা বিজ্ঞান, এবং 2 নম্বর হলো তুলনামূলক ভাষা বিজ্ঞান। ভাষা বিজ্ঞান, এবং 3 নম্বর হলো বর্ণনামূলক ভাষা বিজ্ঞান। তাহলে আমরা কি পেলাম, ভাষা বিজ্ঞানের বিভিন্ন শাখা রয়েছে, তার মধ্যে বেশি প্রচলিত যে 3টে শাখা, সেই 3টে শাখা হলো ঐতিহাসিক ভাষা বিজ্ঞান, তুলনামূলক ভাষা বিজ্ঞান, বর্ণনামূলক ভাষা বিজ্ঞান। তাহলে ঐতিহাসিক ভাষা বিজ্ঞান কি, অর্থাৎ ভাষা বিজ্ঞানের যে শাখায় কোনো ভাষার প্রাচীনতম রূপ থেকে আধুনিকতম রূপ পর্যন্ত ধারাবাহিক যে বিবর্তন হচ্ছে তার আলোচনা, সেটাই হলো ঐতিহাসিক ভাষা বিজ্ঞান। যা প্রাচীন ভারতীয় আর্য ভাষা, যেটা প্রাচীন ভারতীয় আর্য ভাষা একটা সময় যে সময়টা ছিল, সেখান থেকে ভাষা বিবর্তিত হতে 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 হতে, অর্থাৎ পালি, প্রাকৃত,
অপভ্রংশ, অপভট্ট, তারপরে বাংলা ভাষা আসলো। এই যে বিভিন্ন ধাপ, এই যে বিবর্তন, এটাই হলো ঐতিহাসিক ভাষা বিজ্ঞানের বৈশিষ্ট্য বা ঐতিহাসিক, একেই বলছে ঐতিহাসিক ভাষা বিজ্ঞান। ঠিক আছে, এরপরে আসছি আমরা তুলনামূলক ভাষা বিজ্ঞানে। তুলনামূলক ভাষা বিজ্ঞানের সূত্রপাত করেছিলেন স্যার উইলিয়াম জোন্স 1786 খ্রিস্টাব্দে। তিনি দেখলেন যে সংস্কৃত, গ্রিক, ইটালি, ফার্সি এই চারটে ভাষার সাথে কোথায় একটা মিল আছে। এই মিলটা কোথায়? অর্থাৎ তুলনামূলক ভাষা বিজ্ঞানের জনক তো আমি কি বললাম, যে স্যার উইলিয়াম জোন্স 1786 খ্রিস্টাব্দে এই তুলনামূলক ভাষা বিজ্ঞানের তিনি বিষয় নিয়ে আলোচনা করলেন এবং তিনি রিসার্চ করতে গিয়ে দেখলেন যে সংস্কৃত, গ্রিক, ল্যাটিন এবং ফার্সি এই ভাষাগুলোর মধ্যে একটা যেন মিল রয়েছে। যেমন আমাদের ভাই বোনের মধ্যে মনে করো, দেখে বোঝা যাচ্ছে ওর বোন ওর ভাই এরকম। তাহলে আমরা নিশ্চয়ই কোনো আমাদের যদি মিল থাকে, তাহলে আমরা ভাবি অমুক বাবুর সন্তান এরা, আমরা বলি কিনা, অর্থাৎ তার রুট। তাহলে তিনি অর্থাৎ স্যার উইলিয়াম জোন্স এই তুলনামূলক ভাষা বিজ্ঞান বিষয়ে আলোচনা পর্যবেক্ষণ করতে গিয়ে দেখলেন যে এই চারটে ভাষার মধ্যে প্রচন্ড মিল রয়েছে। তাহলে মিল রয়েছে মানে তাহলে এরা কোনো একটা মূল ভাষা থেকে জন্ম। পরবর্তীকালে 19বিংশ শতাব্দীতে এসে বিজ্ঞানীরা দেখলেন যে না, কথাটা মধ্যে কোনো ভুল নেই, কিন্তু তারা বিজ্ঞানীরা কেউ কিন্তু ওই মূল ভাষাটা কোনো নিদর্শন পায়নি, কোনো পাথরে লেখা বা অন্য কোথাও পায়নি। কিন্তু তারপরেও তারা নানান রকম পরীক্ষা নিরীক্ষার মধ্যে দিয়ে তারা এই সিদ্ধান্তে উপনীত হলো যে এই চারটি ভাষারই মূল ভাষা হলো ইন্দো ইউরোপীয় ভাষা থেকে এদের জন্ম। তাহলে এই চারটে ভাষা কোথা থেকে এলো? ইন্দো ইউরোপীয় ভাষা থেকে। মূল ভাষা, এদের মূল ভাষা কি? ইন্দো ইউরোপীয় ভাষা থেকে হলো। তাহলে আমরা দেখতে পেলাম কি ঐতিহাসিক ভাষা বিজ্ঞান কি করছে, অর্থাৎ প্রাচীনতম ভাষার যে প্রাচীনতম রূপ তার থেকে আধুনিক রূপে যে বিবর্তন ঘটছে তাকে দিয়ে বিচার বিশ্লেষণ করছে। তুলনামূলক ভাষা বিজ্ঞান কিন্তু তা করছে না। তুলনামূলক ভাষা বিজ্ঞান কি করছে, যে বিভিন্ন ভাষার সাথে যে মিল রয়েছে এবং সেই মিল থাকার কারণটা কি, তাহলে সেই ভাষাগুলো মূল কোন ভাষা থেকে জন্মে সেইটা তথ্য তল্লাশ করছে তারা। পরবর্তীকালে 19বিংশ শতাব্দীতে বিজ্ঞানীরা দেখলেন ও বিভিন্নভাবে পর্যালোচনা করে দেখলেন যে সত্যি ঠিক তাই, উনি ঠিকই বলেছেন, সংস্কৃত, গ্রিক, ল্যাটিন, ফার্সি এই ভাষাগুলোর মধ্যে একটা অদ্ভুত মিল রয়েছে এবং তারা নিশ্চয়ই কোনো একটা মূল ভাষার অন্তর্গত। এবং বিভিন্নভাবে দেখা গেল কোনো রকম কোনো নিদর্শন না পাওয়া গেলেও একটা সিদ্ধান্তে আসা হলো যে এরা সবাই ইন্দো ইউরোপীয় ভাষা বংশের অন্তর্গত। ঠিক আছে, এবারে আমরা আসবো বর্ণনামূলক ভাষা বিজ্ঞান। আমরা দেখলাম তুলনামূলক ভাষা বিজ্ঞানের সূত্রপাত হয়েছিল 19বিংশ শতাব্দীতে। কোথায় হয়েছিল না, প্রথমে ইউরোপ, তারপরে আমেরিকায়। আর বর্ণনামূলক ভাষা বিজ্ঞানের সূত্রপাত হলো 20 শতাব্দীতে, প্রথমে ইউরোপ, তারপর মার্কিন যুক্তরাষ্ট্র। এবার বর্ণনামূলক ভাষা বিজ্ঞানের বিষয়টা কি? বর্ণনামূলক ভাষা বিজ্ঞানের বিষয়টা হলো অর্থাৎ যে ভাষা নিয়ে এখনো, অর্থাৎ বর্ণনামূলক ভাষা বিজ্ঞানের বিষয় হলো
অর্থাৎ যে ভাষার কোনো অতীত নিদর্শন নেই, যে ভাষার কোনো অতীত নিদর্শন নেই এবং যে ভাষা এখনো পর্যন্ত লিপিবদ্ধ হয়নি, সেই ভাষা নিয়ে আলোচনা করা হলো বর্ণনামূলক ভাষা। আলোচনা করা বা পর্যালোচনা করা, সেটা হলো বর্ণনামূলক ভাষা বিজ্ঞানের বিষয়। বর্ণনামূলক ভাষা বিজ্ঞান ভাষার যে অংশটা নিয়ে আলোচনা করছে, অর্থাৎ তার প্রধান চারটে বিষয় হলো, আলোচনার প্রধান চারটে বিষয় হলো, প্রধান চারটে বিষয় কি? অর্থাৎ প্রধান চারটে বিষয় হলো ধ্বনি বিজ্ঞান, ও ধ্বনিতত্ত্ব এক, তারপরে হলো রূপতত্ত্ব, তারপরে হলো রূপতত্ত্ব, তারপর হলো বাক্যতত্ত্ব, তারপর হলো শব্দার্থ তত্ত্ব। এই বিষয়গুলো নিয়ে বর্ণনামূলক ভাষা বিজ্ঞান আলোচনা শুরু করবে। অর্থাৎ বর্ণনামূলক ভাষা বিজ্ঞানের আলোচ্য বিষয় হলো এই চারটে: ধ্বনি বিজ্ঞান এবং ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব, শব্দার্থ তত্ত্ব। বোঝা গেল? দেখো, এতক্ষণ যা কিছু আমরা পড়লাম, যেটুকু বুঝলাম, দেখো এর মধ্যে থেকেই প্রশ্নগুলো তোমরা কি কি পাচ্ছ। প্রশ্ন উত্তর এক: বিশেষ থেকে সাধারণের দিকে ভাষা বিজ্ঞানের যে গতি, তার পদ্ধতি হলো দেখো এতক্ষণ আমরা যা পড়লাম তার থেকে কি কি প্রশ্ন আসছে দেখো। এবারে তোমাদের দেখো কোনো বুঝতে অসুবিধা হবে। প্রশ্ন উত্তর এক নম্বর: বিশেষ থেকে সাধারণের দিকে ভাষা বিজ্ঞানের যে গতি, তার পদ্ধতি হলো কি? আরোহমূলক। দেখেছো? নাম্বার 2: বৈজ্ঞানিক পদ্ধতিতে ভাষা সম্পর্কে আলোচনার প্রথম ধাপ কি? তথ্য সংগ্রহ, তাই তো? দ্বিতীয় ধাপ কি? নথিভুক্তিকরণ। তারপরে কি? বিশ্লেষণ। তাহলে প্রথম ধাপ হলো কি? তথ্য সংগ্রহ। 3 নম্বর প্রশ্ন: ভাষা বিজ্ঞান হলো 3 নম্বর হলো ভাষা বিজ্ঞান হলো সামগ্রিকভাবে ভাষার গঠন, ভাষার প্রকৃতি, ভাষার পদ্ধতি সম্বন্ধে বিজ্ঞান সম্বন্ধ চর্চা। 4 নম্বর: ভাষার বহুল প্রচলিত শাখার সংখ্যা কটা? না 3টি। আমরা এইমাত্র বললাম। প্রথম হলো ঐতিহাসিক, তুলনামূলক, বর্ণনামূলক। ঠিক আছে? 5 নম্বর প্রশ্ন: তুলনামূলক ভাষা বিজ্ঞানের সূত্রপাত করেন কে? স্যার উইলিয়াম জোন্স, অর্থাৎ 1786 খ্রিস্টাব্দে, তাই তো? উইলিয়াম জোন্স তিনি দেখেছিলেন, আমি বলেছিলাম যে 4টে ভাষার মধ্যে মিল রয়েছে। জোন্স কোন কোন ভাষার মধ্যে প্রচুর মিল পান? অর্থাৎ মোট 4টে ভাষার মধ্যে, কি? সংস্কৃত, গ্রিক, লাতিন এবং ফার্সি। এই 4টে ভাষার মধ্যে তিনি মিল পেলেন। এই ভাষাগুলির মূল ভাষা কি? ঠিক আছে? এই ভাষাগুলোর মূল ভাষা, অর্থাৎ 19বিংশ শতাব্দীতে ভাষা বিজ্ঞানীরা দেখেছিলেন যে জোনসের যে সিদ্ধান্ত সেটা অভ্রান্ত, সেটা ঠিকঠাক। ঠিক আছে? তখন তারা সেই মূল ভাষাটা খুঁজতে চেষ্টা করলেন, কিন্তু সেখানে কোনো সঠিক সিদ্ধান্তে তারা পৌঁছাতে পারলেন না। কিন্তু মোটামুটি একটা সিদ্ধান্তে আসলেন যে এই 4টে ভাষা মূলত কোথা থেকে এসেছে? না ইন্দো ইউরোপীয় ভাষা বংশ থেকে এই 4টে ভাষার জন্ম হয়েছে। ঠিক আছে? নেক্সট 8 নম্বর প্রশ্ন হলো, বর্ণনামূলক ভাষা বিজ্ঞানের মতে কোন ভাষার আলোচনার প্রধান বিষয় কটি? 4টি। কি কি? না ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব, শব্দার্থ তত্ত্ব।
নম্বর হলো বর্ণনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত হয় কখন? বিংশ শতাব্দীতে। কোথায়? প্রথমে ইউরোপ, তারপর মার্কিন যুক্তরাষ্ট্রে। 10 নম্বর প্রশ্ন হলো তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত হয় কখন? না, ঊনবিংশ শতাব্দীতে। প্রথমে ইউরোপে, তারপরে আমেরিকায়। 11 নম্বর প্রশ্ন হলো ভাষাবিজ্ঞানের মূল আলোচ্য বিষয় কি? কোনটা? ভাষাবিজ্ঞানের মূল আলোচ্য বিষয় হলো মুখের ভাষা। 12 নম্বর প্রশ্ন হলো বর্ণনামূলক ভাষাবিজ্ঞানের আলোচ্য বিষয় কি? তাহলে বর্ণনামূলক ভাষাবিজ্ঞানের আলোচ্য বিষয় কি? না, সমকালীন প্রচলিত ভাষার গঠন রীতির বিচার বিশ্লেষণ। 13 নম্বর তুলনামূলক ভাষাবিজ্ঞানের মূল আলোচ্য বিষয় কি? অর্থাৎ সমগোত্রজ ভাষাগুলির মধ্যে তুলনা করা, ওই যে বিভিন্ন ভাষা যে পাচ্ছি সেই ভাষার তুলনা করা। 14 নম্বর ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় কি? ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় কোনো বিশেষ ভাষার ধ্বনিগুলির বিশ্লেষণ। রূপতত্ত্বের আলোচ্য বিষয় কি? তার আলোচ্য বিষয় হলো পদের গঠন। বাক্যতত্ত্বের আলোচ্য বিষয় বাক্যের সার্বিক আলোচনা। শব্দার্থ তত্ত্বের আলোচ্য বিষয় শব্দের অর্থ পর্যালোচনা। এই হলো তোমাদের যতটা পড়ালাম তার প্রশ্ন উত্তর। এর বাইরে আর কোনো প্রশ্ন হতে পারে না। তাহলে তোমাদের পক্ষে এই যে আমি আগে একটু পড়িয়ে দিলাম, তোমরা বুঝলে, এবং এই জিনিসটা, এই প্রশ্নগুলো দেখো একবার দুবার দেখে নিলেই কিন্তু তোমাদের মাথায় থাকে। আশা করি ক্লাসটা তোমাদের ভালো লেগেছে। আগামী দিনে আমি আবার এই ভাষার যে পরবর্তী যে অংশ সেটা আমি নিয়ে আবার আসবো। ঠিক আছে, থ্যাংক ইউ, ভালো থেকো সবাই।